মানুষের ব্রেন কিন্তু মোটেই কঠিন কাজ করতে চায় না। এই যে দেখো আমি তোমাদের জীবন পার করে আসছি, আমার এখনও পড়ালেখা করতে হয়। আজকে সকালে আমি একটা পরীক্ষা দিলাম, জানো কালকে কত পড়ালেখা করে গেছে আজকের পরীক্ষাটা দেওয়ার জন্য। মোবাইলটা হাতে নিলে মনে হয় যাই একটা মুভি দেখি, আর কত। কিন্তু পড়ালেখা তোমাকে করতে থাকতে হবে, এবং এটার একটা রিওয়ার্ড আছে, বিশ্বাস করো। আমি যখন এই যে বাসা থেকে আজকে বের হচ্ছিলাম, হ্যাঁ, তো এই যে আমার বাসা তো ঢাকা মেডিকেলের পাশে, ঢাকা মেডিকেলের হলের উল্টা পাশে। আর আমাদের এই যে ডিএমসি ডিমার্সের যে স্টুডিও, এই স্টুডিওটাও ঢাকা মেডিকেলের হল থেকে 2 মিনিট দূরত্বে, 5 মিনিট দূরত্বে। তো আমাদের বাসার সামনে রাস্তাটা একদম কেটে ফেলা হয়েছে, ড্রেন তৈরি হচ্ছে। তো ওই জায়গায় চাইলেও গাড়িটা ঢুকে না, আমাকে হেঁটে হেঁটে পার হতে হয়। তো আমি মাত্র হেঁটে হেঁটে বাসা থেকে স্টুডিওতে আসলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আমার বাসার সামনে বের হওয়া মাত্র দেখলাম একটা বড় স্ল্যাব, ওই যে ড্রেনের উপরে থাকে না যেগুলো কাভার দেওয়া, একটা মানুষ বিশাল বড় হাতুড়ি দিয়ে সেটাকে ভাঙছে। আমি চিন্তা করলাম আমার পক্ষে সারা দিনেও ওই স্ল্যাবটা ভাঙা সম্ভব না। ওই মানুষটা হয়তো বা সারাদিনে এরকম এইটা ভাঙবে, 2-3টা স্ল্যাব বা 8-10টা স্ল্যাব ভাঙবে, ভেঙে সেই পাথরগুলোকে নিয়ে মাথায় করে নিয়ে আরেক জায়গায় ফেলে আসবে। মানে যেই পরিশ্রমটা উনি একদিনে করবে, আমার কাছে মনে হলো আমি পুরো 1 মাস, কি পুরো 2 মাসও মনে হয় এতটা শারীরিক পরিশ্রম করি না। আমার পরিশ্রমের মধ্যে কি, আমার পরিশ্রমের মধ্যে আমি সকালবেলা হাসপাতালে চলে যাই, রোগীদেরকে দেখি, রোগীদের কথা শুনি, চিকিৎসা দিই। এখানে আমার কিছুক্ষণ হাঁটতে হয়, বেশিরভাগ সময় বসে থাকতে হয়, রোগীদের কথা শুনতে হয়, হাতে লিখতে হয়, তাতেও আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই, এসে বাসায় ঘুমিয়ে যাই। তারপর তোমাদের আরেকটা পরিশ্রম হলো, যেহেতু আমি একের সাথে দুটো পেশায় নিয়োজিত, একটা তো আমি সরকারি চাকরি করছি, পাশাপাশি পাশাপাশি তোমাদেরকে পড়াচ্ছি, দুটোই আমার ফুল টাইম জব। মানে অনলাইনে তো আমাকে প্রচুর সময় দিতে হয়। এইটা কিছুটা পরিশ্রম বলতে পারো, কারণ 2, 2.5, 3 ঘন্টা পুরোপুরি অনলাইনের সামনে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বকবক করা, এটা কিছুটা পরিশ্রমের। কিন্তু ওই মানুষটা পরিশ্রমের সাথে তুলনা করলে কোনোভাবেই কোনোভাবেই তুলনা করা যাবে না। কিন্তু দেখো, উনি দিন শেষে আজকে কয় টাকা পাবে? ধরে নিলাম উনি দিন শেষে আজকে 1,000 টাকা পাবে, 1,500 টাকাও পেতে পারে। এখন মজুরির সংখ্যা কেমন, মজুরির মান কেমন আমি জানি না, কিন্তু আমি দিন শেষে সরকার আমাকে যে বেতনটা দেয়, উনি পুরো মাসে যা ইনকাম করবে তার চেয়ে দ্বিগুণ। কিন্তু তুমি যদি চিন্তা করো শারীরিক পরিশ্রম হিসাবে, ওনার 20 ভাগের 1 ভাগ আমি করি। খেয়াল করো, শারীরিক পরিশ্রম। কিন্তু মানসিক পরিশ্রম ওনার চেয়ে 1,000 বা 10,000 গুণ বেশি আমি করছি। তাহলে পৃথিবীতে মানসিক পরিশ্রমের দাম আসলে অনেক অনেক বেশি। মাত্র আমি চিন্তা করলাম, দেখো তোমরা আমাদের কোর্সে ভর্তি হচ্ছ, আলটিমেটলি তো দিন শেষে যারা কোর্স পরিচালনা করছে সিএসের ভাইয়ারা, তারা তো এটা দিয়ে তাদের পরিবার চলছে, তাই না? উনিও পরিবারের জন্য কাজ করছে। তো দেখো, যারা এই যে মানসিক পরিশ্রম করছে, যারা শিক্ষক, তারা ছোটোবেলায় পড়ালেখা করছে, সেই পড়ালেখাটা সবাইকে করাচ্ছে আবার, তাতে সে টাকা পাচ্ছে। তো পৃথিবীতে এক সময় হয়তো শারীরিক পরিশ্রমের অনেক দাম ছিল, কিন্তু যখন দেখা গেল যে বুদ্ধির ক্ষমতা অনেক বেশি, তখন বুদ্ধিমানরা এগিয়ে যাওয়া শুরু করলো, বুদ্ধির দাম বাড়া শুরু করলো। বুঝাতে পারলাম? তো তোমরা যারা হাট্টাগাট্টা আছো, দ্যাট ইজ ফাইন, শারীরিক পরিশ্রম করার ক্ষমতা থাকা উচিত, কিন্তু আজীবনে মনে রাখবা, বুদ্ধিমানরা তোমাকে সবসময় এগিয়ে যাবে, সবসময় কাটিয়ে যাবে। আগামী 3 মাস তোমাকে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করতে হবে, সারা জীবন তোমাকে বুদ্ধিমান থাকার চেষ্টা করতে হবে। তুমি যদি ডাক্তার হয়ে যাও, তোমরা যারা আমার ছোট্ট ভাই বোন আছো, তোমরা যদি আসলেই চাও যে তুমি ডাক্তার হবা, দিস ইজ দ্য মোটিভেশন ফর ইউ। তোমরা তো সিদ্ধান্ত নিয়েছো, আগামী 3 মাস কেন তুমি তোমার জীবনের সর্বোচ্চটুকু উজাড় করে দিবা। বিশ্বাস করো, বাংলাদেশে ডাক্তারি পেশা কেন, সকল পেশাতে অনিশ্চয়তা আছে, সকল পেশাতে খারাপ দিক আছে। এমন কোনো পেশা নাই যেটাতে খারাপ কিছু নাই, নেগেটিভ কিছু নাই। নেগেটিভ কিছু মানে তুমি বঞ্চিত হচ্ছ, নিরাপত্তা নাই, অনেক কিছু, বা ইনকামের সুযোগ কম। কিন্তু সব কিছু মিলিয়ে তারপরও তুমি যদি একজন ভালো চিকিৎসক হও, বিশ্বাস করো, একটা বয়সের পরে বা তুমি সমাজে একটা আলাদা সম্মান পাবা। এটা তোমাকে, এটা এখন পর্যন্ত সত্যি। বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত কিন্তু ডাক্তারদেরকে যথেষ্ট সম্মান করে। সারা বিশ্বে দে আর হাইলি রেসপেক্টেড। তুমি শুধু এখানে না, তুমি আমেরিকা চলে যাও, তুমি যদি পরিচয় দাও তুমি একজন ডাক্তার, তোমার সম্মান অন্য লেভেলের হবে। তুমি ইউকেতে চলে যাও, ইংল্যান্ডে চলে যাও, পরিচয় দাও তুমি একজন ডাক্তার, তোমার সম্মান অন্য লেভেলের হবে। মানুষ তোমাকে অন্য চোখে দেখবে, বিশ্বাস করো। এটা তুমি হয়তো বুঝতে পারবা না, তুমি ডাক্তার হবা, তখন তুমি নাও বুঝতে পারলেও বিভিন্ন ঘটনায় তুমি আস্তে আস্তে বুঝতে পারবা যে মানুষ তোমাকে অন্য চোখে দেখে। একদম বিপদের মুহূর্তে মানুষ তোমাকে নিজেকে তোমার কাছে সঁপে দিবে।
অ্যাক্সিডেন্ট করে তোমার কাছে এসেছে, তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে এই মানুষটার হায়াত। আল্লাপাক যতদিন রেখেছেন ততদিন, কিন্তু তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে ওকে চিকিৎসাটা পাবে নাকি পাবে না। তুমি একটু চেষ্টা করলে আল্লাহ তোমার উসিলায় আল্লাপাক ওকে বাঁচিয়েও দিতে পারেন। বিশ্বাস করো, এটা একটা বিশাল বিশাল বিষয়। তো আর এছাড়া আমরা যেটা মানুষের স্বার্থপর, তুমি নিজেও ভালো থাকবা, পরিশ্রম করতে হবে। এমন না যে তুমি ডাক্তার হয়ে গেলে তোমার একদম সুখের জীবন, এই কথাটা যারা বলে তারা সবচেয়ে বোকা। দেখো আমি দিনরাত, আমার কাছে মনে হয় দিনটা 48 ঘন্টার মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আমি কয়টায় বের হয়েছি? সকাল 7টায়, 8টা থেকে 2:30 পর্যন্ত আমি হাসপাতালে ছিলাম, বাসায় ফিরলাম 3টার দিকে, অল্প একটু খাওয়া দাওয়া করলাম, 3:30 থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে, তোমাদের ক্লাস শেষ হবে, একাডেমিক ব্যাচের ক্লাস থাকবে, আমার নিজের পরীক্ষা আছে আগামী সপ্তাহের পরের সপ্তাহে, আমার নিজের প্রচুর পড়ালেখা। এমন না যে তোমার জীবন উইল বি বেড অফ রোজেস, তবে আমি তোমাকে এটুকু বলতে পারি, তোমার জীবন হবে আর লাইফ অফ রেসপেক্ট, আর লাইফ উইথ রেসপেক্ট। এই রেসপেক্ট অর্জন করা খুবই কঠিন। বাংলাদেশের অসংখ্য মানুষের টাকা আছে, কিন্তু সবার কিন্তু সম্মান নাই। এটা তুমি আরও যত বড় হবা তত শিখবা। তোমার বাবা মা যদি চায় তুমি ডাক্তার হও, আমার ছোট্ট ভাই বোনেরা, আমার প্রিয় ছোট্ট ভাই বোনেরা, আগামী 3 মাস কতক্ষণ পড়ালেখা করব, কোন সময় কি পড়ব, এইসব প্রশ্ন করে একদম বাদ দিয়ে দাও। আমি একদম বাদ দিয়ে দিছিলাম। আমার অ্যাডমিশনের ওই 3টা মাস আমি আমার জীবনের 3-4 মাস পেয়েছিলাম, আমরা সর্বোচ্চ পরিশ্রম করেছি। যতটা পরিশ্রম করা সম্ভব আমি আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রম করেছি। আমাকে যদি বলা হয় তুমি তোমার জীবনে সবচেয়ে বেশি পড়ালেখা কখন করেছো, আমি ওই সময়টাতে করেছি। আমি কি বুঝাতে পারলাম? সো প্লিজ আগামী 4 মাস সব বাদ দাও, সব জাস্ট পড়ালেখা করো, আল্লাপাক তোমাকে কবুল করে নেবেন। আল্লাপাক কিন্তু নিয়তটা দেখতে পান, আমি এটা সবসময় বিশ্বাস করি। তিনি নিয়তটা দেখতে পান যে তোমার নিয়ত ঠিক আছে কিনা, তুমি কি সর্বোচ্চ চেষ্টা করছো কিনা। হয়তোবা চ্যাপ্টারটা তুমি পড়তে চেয়েছো, হয়তোবা পড়তে পারলা না, হয়তোবা পারফেক্ট প্রিপারেশন নিতে চাইছো কিন্তু নিতে পারো নাই, কিন্তু তুমি খুব করে চাও তুমি ডাক্তার হবা। আল্লাপাক যদি কবুল করে, ওই ইমপারফেক্ট প্রিপারেশন থেকেই প্রশ্ন আসবে, তুমি কমন পাবা, তুমি চান্স পেয়ে যাবা। এটা আমি অহরহ দেখি মিডিওকর স্টুডেন্টরা চান্স পেয়ে যায়। বিশ্বাস করো, জাস্ট ইটস অল অ্যাবাউট ইউর ডেডিকেশন। আগামী 4 মাস এইটুকু করবো তো ইনশাল্লাহ। সবাই আমাকে বলো ইনশাল্লাহ। আমি কিন্তু যা বলি কোনোটাই তোমাদেরকে জাস্ট ব্লাফ দেওয়ার জন্য না, বা তোমাদেরকে মিথ্যা মোটিভেশন দেওয়ার জন্য না। আমি যা বললাম তাই তাই করলাম। তো আমি যেহেতু মানে এই পেশাতেই আছি, মানে আমি যদিও এর থেকে পড়াচ্ছি, কিন্তু আমি তো এই পেশাটা কন্টিনিউ করছি, কারণ আমার কাছে সবসময় মনে হয় আল্লাপাক আমাকে 1.5 লাখ বাচ্চার মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চান্স দিয়েছে, আল্লাপাক আমাকে টপ 10-এর মধ্যে চান্স দিয়েছে। তিনি আমাকে ডাক্তার হতে বলেছেন, ডাক্তারের কাজ, আমার রোগীদের আমার উপর অধিকার আছে, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, বাংলাদেশের মানুষ আমার উপরে একটা তাদের অধিকার আছে, আমার জ্ঞান দিয়ে তাদেরকে সার্ভ করা আমার দায়িত্ব। সেজন্য আমি কোনোভাবেই এই পেশাকে ছাড়তে পারবো না বা ছাড়বো না। আমি ইনশাল্লাহ আরও যতদিন পারি তোমাদেরকে পড়িয়ে যাব, এটা আমার পড়াতে ভালো লাগে। আমি যে শুধু তোমাদেরকেই পড়াই ব্যাপারটা তো তা না। আমি যারা ডিগ্রি মেডিকেল স্টুডেন্ট যারা পাশ করে, তারা যারা FCPS পড়তে চায়, আমি যেই ডিগ্রি যতটুকু ডিগ্রি নিয়েছি ওইটুকু আমি তাদেরকে পড়াই। ভালো লাগে, এটা আমার প্যাশন। ঠিক আছে, এটা আমার প্যাশন। কিন্তু ডাক্তার হতে চেয়েছে আমার বাবা মা চেয়েছিল। বিশ্বাস করো, তুমি যখন চান্স পাবা, তোমার আব্বু আম্মু যেই খুশিটা হবে, মানে তুমি তার হাতে চাঁদ সূর্য এনে দিলেও তার এই খুশি হবে না। সো এই দিনটার সাথে তুমি কোনো কিছুই তুলনা করতে পারবে না। তো আবারও বলছি, তুমি মন থেকে নিয়ত করো যে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমি চান্স পাবই, তুমি চান্স পাবাই। আমার ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবার জন্য ভালোবাসা। চলো পড়ায় ফিরে যাই, এবং আমার বড় ভাই হিসেবে তোমাদের সবার জন্য দোয়া থাকলো। তোমরা ইনশাল্লাহ তোমাদের সাথে তোমাদের চান্স হবে। এবং এবছর তো আমরা গ্র্যান্ড সেলিব্রেশন করতে পারলাম না, নানাবিধ ইস্যু ছিল। আগামী বছর গ্র্যান্ড সেলিব্রেশনে তোমাদের সাথে দেখা হবে। সবাই বলো আমিন।